কিছুক্ষণের মধ্যেই ওই ঝোপেরই ভিতর থেকে একটা পচা গলা লাশ উদ্ধার হয়। নীলা সান্দ্রা পুলিশকে উদ্দেশ্য করে বলে, স্যার, এটাই আমার স্ত্রী। এই ব্যাপার দেখার পর পুলিশের পুরো মাথায় হাত পড়ে যায়। যে কেসের জন্য পুলিশ এসেছিল তারা ভেবেছিল কেস সলভ হয়ে গেছে। এখানে আসার পর পুরো ব্যাপার সম্পূর্ণ ঘটনা উল্টো হয়ে দাঁড়ায়। ওই আসামির কাছে সম্পূর্ণ ঘটনা শোনার পর পুলিশের ভুল ভাঙে, কিন্তু পুলিশের এই ভুল ধারণার জন্য অন্য একটা মার্ডার কেস সলভ হয়ে যায়। ওই মহিলার লাশকে ওই ঝোপের পাশ থেকে তুলে মর্গে পাঠানো হয়, আর তার সঙ্গে সঙ্গে এই গোটা কেসটাকে ওই থানার আন্ডারে হ্যান্ড ওভার করা হয়। পুলিশ আবার আগের জায়গায়। যে ঘটনার জন্য তারা স্বস্তির নিঃশ্বাস ফেলেছিল, কিন্তু দুর্ভাগ্যবশত সেই ঘটনা আবার নতুন করে তদন্ত শুরু করতে হবে। জয় হিন্দ বন্ধুরা। বহু ইনভেস্টিগেশন এমনভাবে পুলিশ টিম করেন যে একটা কেসের ছোট ছোট বিষয়ে ওনাদেরকে নজর রাখতে হয়, তবে সেই কেসের রহস্যভেদ করতে ওনারা পারেন। আর এই রহস্যভেদ করার পর সব শেষে অপরাধী সাজা পায়। এই লম্বা সময়টা তাদেরকে কতটা পরিশ্রম করতে হয়, আজকের ঘটনা তারই একটা জল জ্যান্ত উদাহরণ। আজকের কাহিনী এমন একটা কাহিনী যেটা প্রত্যেকটা ক্ষেত্রে আপনাকে চমকে দেবে। এই গোটা ঘটনাটা শুনতে শুনতে আপনার মনে হবে যে এই মানুষটাই মনে হয় খুনি, এই মানুষটাই মনে হয় অপরাধী, কিন্তু ঘটনার শেষে গিয়ে দেখবেন আপনার ভাবনাটা ভুল বলে প্রমাণিত হয়েছে। ঘটনার সূত্রপাত 31শে জুলাই 2019। 31শে জুলাই খুব সকাল সকাল ব্যাঙ্গালোরের ক্যাম্পাগৌড়া ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের পিছনের রাস্তার দিকে এক ব্যক্তি হেঁটে যাচ্ছিলেন। এই পিছনের রাস্তাটা সারা বছরই প্রায় শুনশান অবস্থায় থাকে। ব্যাঙ্গালোরের বিভিন্ন মানুষ এই রাস্তাটাকে ট্রাফিক থেকে বাঁচার জন্য ব্যবহার করেন। দেখবেন প্রত্যেকটা শহরে এরকম একটা আধটা বাইপাস থাকে, যে বাইপাস ট্রাফিক থেকে বাঁচার জন্য সেই শহরের মানুষরা ব্যবহার করে। ওই ব্যক্তি রাস্তা দিয়ে যাওয়ার সময় লক্ষ্য করেন ওই রাস্তার ধারে এক মহিলার মৃতদেহ পড়ে রয়েছে। এই ব্যাপার দেখার পরেই ওই ব্যক্তি মৃতদেহর আরো একটু কাছে যান। কাছে গিয়ে দেখেন যে মৃতদেহটা যেটা পড়ে রয়েছে তার মাথাটা থ্যাতলানো অবস্থায়, তার মুখটা ভালো করে বোঝা যাচ্ছে না। মৃতদেহর আশেপাশে প্রচুর রক্ত পড়ে রয়েছে। এই সম্পূর্ণ ব্যাপারটা দেখার পর ওই ব্যক্তি খুব ঘাবড়ে যায়। তৎক্ষণাৎ পকেট থেকে ফোনটাকে বের করে লোকাল পুলিশ স্টেশনে ফোন করে। ওই ব্যক্তির মুখ থেকে এই ব্যাপার শোনার পরই যত তাড়াতাড়ি সম্ভব কর্ণাটক পুলিশের একটা টিম ঘটনাস্থলে পৌঁছায়। মেয়েটির মৃতদেহটা দেখার পরেই পুলিশ বুঝতে পারে যে এটা স্বাভাবিক মৃত্যু নয়। চারিদিকটা দেখার পর পুলিশের টিম ওই গোটা ঘটনাস্থলটার ময়না করে, যদি কোনো রকম কোনো তথ্য, কোনো রকম কোনো প্রমাণ সেখান থেকে পাওয়া যায়। পর্যবেক্ষণ করার পর পুলিশ বুঝতে পারে যে ওই মহিলার মাথাতে ভারী কিছু জিনিস দিয়ে আঘাত করা হয়েছে। তার সাথে সাথে ওই বডিতে ছুরির আঘাতও রয়েছে, অর্থাৎ মৃত্যুর আগে তাকে ছুরি দিয়েও বারবার স্ট্র্যাপ করা হয়েছে। পুলিশের টিম আরো ভালো করে লাশটাকে দেখতে থাকে। তার পরনে একটা টি শার্ট এবং একটা জিন্স, তার হাতে একটা টাইটানের ঘড়ি, পায়ে এক জোড়া স্যান্ডেল। মৃতদেহর পকেট থেকে কোনো রকম কোনো পার্স বা মোবাইল ফোন পুলিশ পায়নি, যা থেকে পুলিশ বুঝতে পারে যে এই মৃতদেহর পরিচয় কি। এই ব্যাপারটাতে কর্ণাটক পুলিশ খুব সমস্যায় পড়ে যায়। এই লাশটার শনাক্তকরণ তারা কিভাবে করবে? প্রথমত পুলিশ ভাবে যেহেতু এই মহিলার লাশ এয়ারপোর্টের পিছনের রাস্তা থেকে পাওয়া গেছে, তাই এই মহিলা নিশ্চয়ই প্লেনের যাত্রী, সে হয়তো প্লেনে করে কোথাও যাওয়ার জন্য বেরিয়েছিল। দ্বিতীয়ত এই মহিলা হয়তো এই রাস্তা দিয়েই যাচ্ছিল, কিন্তু মহিলাকে দেখে পুলিশ টিমের মনে হয় যে এই মহিলা এই লোকাল কেউ নয়। কর্ণাটক পুলিশ ভাবে প্রথম এই মহিলার পরিচয় বের করতে হবে। এই গোটা ব্যাপারটা ব্যাঙ্গালোর পুলিশের কাছে খুব চ্যালেঞ্জিং এর ব্যাপার হয়ে ওঠে। 20 জন পুলিশ অফিসারকে নিয়ে মোট 10টা টিম তৈরি করা হয়। এক একটা টিমে 2 জন করে রেখে তাদের বিভিন্ন কাজ ভাগ করে দেওয়া হয়। প্রত্যেক টিমকে 4টি করে কাজ দেওয়া হয়। 1, মৃত ব্যক্তি যে জিন্সের প্যান্টটা পরেছিল সেই প্যান্ট যথেষ্ট দামি ব্র্যান্ডের, এই ব্র্যান্ড কোথায় কোথায় বিক্রি হয় এবং কোথায় পাওয়া যায়। 2, ওই মহিলা যে টাইটানের ঘড়িটা পরেছিল সেই টাইটানের ঘড়িটা কে কিনেছিল, কোথায় কিনেছিল এবং কবে কিনেছিল। 3, ওই মহিলা যে এয়ারপোর্টের পিছনের রাস্তাতে এলো সে কোথা থেকে এলো, তার জন্য ওই গোটা এয়ারপোর্ট চত্বরের আশেপাশের সিসিটিভি ফুটেজগুলোকে চেক করা। 4, ব্যাঙ্গালোরের আশেপাশের থানা, গোটা কর্ণাটক এবং অল ওভার ইন্ডিয়াতে গত 7 দিন আগে
কতগুলো মিসিং ডায়েরি হয়েছে, তাদের নাম এবং ঠিকানা। ওই 10টি পুলিশের টিমকে এই 4টি বিষয়ে কাজ ভাগ করে দেওয়ার পর শুরু হয় সাংঘাতিক তল্লাশি। সবার প্রথম পুলিশ ওই জিন্সের বিষয়ে তদন্ত করে জানা যায় মার্কেটে এই ব্র্যান্ডের জিন্স একদম নতুন এবং এই ব্র্যান্ডের জিন্স শুধুমাত্র দিল্লি, মহারাষ্ট্র এবং কর্ণাটকেই পাওয়া যায়। 2019-এর জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত এই ব্র্যান্ডের জিন্স 14,000 পিস বিক্রি হয়েছে। পুলিশের মনে হয় এই মহিলা কর্ণাটকের বেঙ্গালুরুর হতে পারে, আবার দিল্লিরও হতে পারে, আবার মহারাষ্ট্রেরও হতে পারে, কিন্তু কোনটা সঠিক সেটা কেউ জানে না। এরপর পুলিশ তদন্ত করে যে ওই মহিলার কোমরের সাইজ কত, তিনি কত সাইজের জিন্স পরে আছেন। তদন্ত করে জানা যায় যে ওই সাইজের জিন্স এই 3টি রাজ্যে মোট 800 পিস বিক্রি হয়েছে। পুলিশের পক্ষ থেকে এই 3 রাজ্যের সমস্ত শোরুমকে নির্দেশ দেওয়া হয় যে 800 পিস জিন্স যারা যারা কিনেছিল তাদের লিস্ট দেওয়ার জন্য। তার সাথে এটাও বলা হয় তাদের প্রত্যেকের ফোন নাম্বার দেওয়ার জন্য। কর্ণাটক পুলিশ 800 জনের লিস্ট এবং ফোন নাম্বার পাওয়ার পর তাদের একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ করে। ওই গ্রুপে একটা মেসেজ করা হয়, ছবি দিয়ে বলা হয় যে এই ব্র্যান্ডের জিন্স আপনাদের মধ্যে কেউ কি কিনেছেন। এই মেসেজ পাওয়ার পর বহু জনের রিপ্লাই পাওয়া যায়, কিন্তু কিছু জনের আবার কোনো রকম কোনো রিপ্লাই নেই। যাদের রিপ্লাই নেই পুলিশের পক্ষ থেকে তাদেরকে ফোন করা হয়, কিছু জনের সঙ্গে কথা হয়, আবার কিছু জনের ফোন সুইচ অফ। এই ক্ষেত্রতে ভীষণ সমস্যাতে পড়ে কর্ণাটক পুলিশ, কিন্তু তদন্ত তারা চালাতে থাকে। দ্বিতীয় টিম টাইটান ঘড়ির পিছনে লেগে আছে। তারা তদন্ত করছে যে এই মডেলের ঘড়ি কোথায় কোথায় কত পিস বিক্রি হয়েছে। রিপোর্ট আসার পর জানা যায় যে এই মডেলের ঘড়ি অল ওভার ইন্ডিয়াতে 1400 অর্থাৎ 1400 পিস গত 1 বছরে বিক্রি হয়েছে। এবার যারা ওই ঘড়িগুলো কিনেছে শোরুমের কাছ থেকে প্রত্যেকের ফোন নাম্বার চাওয়া হয়। সমস্ত ফোন নাম্বার পাওয়ার পর কর্ণাটক পুলিশের পক্ষ থেকে তাদেরও একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ বানানো হয়, তাদেরকেও ওই একই মেসেজ করা হয়। ওই মেসেজে বলা হয় যে আপনাদের মধ্যে এই ঘড়ি পরে কেউ নিখোঁজ হয়েছে কিনা। এদের মধ্যেও অনেকের রিপ্লাই নেই, কারোর ফোন সুইচ অফ, কিন্তু তদন্তে লেগে থাকে কর্ণাটক পুলিশ। এদিকে তৃতীয় টিম যারা সিসিটিভি ফুটেজ চেক করছিল তারাও কোনো কিছু পায়নি। ওই ফুটেজগুলোর মধ্যে একটা ফুটেজ একটু সন্দেহজনক পায় পুলিশ, কিন্তু তার নাম্বার প্লেটটা ফুটেজে আসেনি, তাই তার বিষয়ে কোনো রকম কোনো তদন্ত করা যায়নি। চতুর্থ টিম যারা ব্যাঙ্গালোরের আশেপাশের থানাগুলোতে মিসিং রিপোর্ট খুঁজছিল তাদের হাতও সম্পূর্ণভাবে খালি। গত 2 দিন থেকে নিখোঁজের রিপোর্ট কোনো রকম কোনো থানাতে নেই। এই গোটা ঘটনা পুলিশের কাছে একটা বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়। আবার তাদের সমস্ত দিকের রাস্তাও প্রায় বন্ধ। এই ঘটনা সামনে আসার পর প্রত্যেকটা টিভি চ্যানেল এবং নিউজ পেপার এই ঘটনা কভার করে। সাংঘাতিক প্রেসার পড়ে পুলিশের ওপর যে 2019-এ এসেও একটা মেয়েকে এইভাবে কেউ খুন করতে পারে। এই সমস্ত ব্যাপার চলতে চলতে পুলিশ টিমের মনে হয় মর্গে থাকা মেয়েটির দেহকে তারা আর একবার পর্যবেক্ষণ করবে। বহুবার এমন হয় যে বহু জিনিস চোখের সামনে দেখার পরেও সেটা বাদ পড়ে যায়। ওই বডিটাকে মর্গে দেখার পর পুলিশ টিম এবার একটা নতুন জিনিস লক্ষ্য করে। মৃতদেহর গলার নিচের অংশে একটা ট্যাটু করা আছে, যে ট্যাটুতে এস লেখা আছে। এটা দেখার পর পুলিশ টিমের মনে হয় ওই মেয়েটির নামের প্রথম অক্ষর নিশ্চয়ই এস দিয়ে শুরু। তৎক্ষণাৎ কর্ণাটক পুলিশ আগের যে জিন্সের জন্য 14,000 এবং ঘড়ির জন্য যে 1400 লিস্ট পেয়েছিল সেই শোরুমগুলোতে ফোন করে বলে যাদের নামের আদ্য অক্ষর এস তাদের একটা লিস্ট বের করতে। এবার সংখ্যাটা গিয়ে দাঁড়ায় 215 জন যাদের নামের প্রথম অক্ষর এস দিয়ে শুরু। প্রত্যেক জনকে আবারও ফোন করা হয়, কিন্তু এবারও পুলিশের হাত পুরোপুরিভাবে খালি। যেহেতু ওই মহিলার লাশ পাওয়া যায় এয়ারপোর্টের পিছনের রাস্তা থেকে, তাই 31শে জুলাই যাদের যাদের যে সমস্ত মহিলাদের ফ্লাইট ছিল প্রত্যেকে পুলিশ লিস্ট বের করে জিরো ইন করে, কিন্তু আবারও দুর্ভাগ্যবশত কোনো রকম কোনো ক্লু পাওয়া যায়নি। সমস্ত কিছু মিলিয়ে পুলিশের দিক থেকে সমস্ত দরজা প্রায় বন্ধ। অন্যদিকে মিডিয়া এবং সাধারণ মানুষের প্রেসার, জিন্স, ঘড়ি, এস নামের মহিলা, এয়ারপোর্টের লিস্ট, সমস্ত কিছুর দিক থেকে কোনো রকম কোনো ত্রুটি রাখেনি কর্ণাটক পুলিশ। ঘটনা ঘটে জুলাই মাস, এবার আসে আগস্ট মাস। এই ঘটনার প্রায় 7 দিন পার হয়েছে। হঠাৎ করেই ব্যাঙ্গালোর পুলিশের একজন কনস্টেবল সে ওই 10 জন টিমের সিনিয়রকে ফোন করে বলে, স্যার এই মেয়েটি যে খুন হয়েছে তাকে তার হাজবেন্ড খুন করেছে। ওদের দুজনের মধ্যে অনেক দিন ধরে সম্পর্ক ভালো ছিল না। ওই লোকটা
নিজের স্ত্রীকে মারার পর এয়ারপোর্টের পিছনের রাস্তাতে ফেলে গিয়েছে। ওই কনস্টেবল সিনিয়র অফিসারকে আরো বলে যে মেয়েটি খুন হয়েছে তার স্বামীর নাম নীলা সান্দ্রা। এই কথা শোনার পর সিনিয়র অফিসার ভাবে যে গত 7 দিন থেকে তো কোনো রকম কোনো সুরাহ করতে পারা যায়নি, আমাদের থেকে মাত্র 2টো থানা পরে এই কেস ঘটেছে আর আমরা তার কোনো খবরই পাইনি, এটা কি করে হতে পারে। ওই কনস্টেবলের কাছে এই কথাগুলো শোনার পর ওই সিনিয়র অফিসারেরও খুব রাগ হয়। তিনি একটু মাথাটা ঠান্ডা করে সমস্ত টিমকে বলেন যে নীলা সান্দ্রাকে খোঁজার জন্য। ওই 10টি টিমের একটি টিমকে ওই থানার উদ্দেশ্যে পাঠানো হয়। সেখানে গিয়ে খবর পাওয়া যায় ঘটনা একদম সত্য। গত 7 দিন আগে ওই থানারই আন্ডারে একটা মহিলা খুন হয়েছে, তার মিসিং রিপোর্টও রয়েছে, আর এই খুনটা তার স্বামী করেছে। তাদের দুজনের মধ্যে সম্পর্ক খুব একটা ভালো ছিল না, অনেক দিন ধরেই তাদের সম্পর্কের মধ্যে সমস্যা চলছিল। সমস্ত ব্যাপার শোনার পর পুলিশ টিম একটা স্বস্তির নিঃশ্বাস ছাড়ে, কেস সলভ হয়ে গেছে। একটু তল্লাশির করার পরেই ওই মহিলার স্বামী নীলা সান্দ্রাকে গ্রেপ্তার করা হয়। তার সঙ্গে সঙ্গে কর্ণাটক পুলিশের ওই কনস্টেবলকে খুব বাহবা দেওয়া হয়। যে কাজ এতজন পুলিশ টিম মিলে করতে পারেনি সেটা সে একা করে দেখিয়েছে। গ্রেপ্তার করার পর ওই মহিলার হাজবেন্ড নীলা সান্দ্রাকে জিজ্ঞাসাবাদ চালানো হয়। কিছুক্ষণের মধ্যেই নীলা সান্দ্রা পুলিশের কাছে মুখ খোলে। সে পুলিশকে বলে, হ্যাঁ স্যার, আমিই খুন করেছি। গত কয়েক বছর ধরে ওর সঙ্গে আমার খুব ঝগড়া হচ্ছিল, কারণ ও একটা অবৈধ সম্পর্কে জড়িয়ে পড়েছিল। পুলিশ আবার নীলা সান্দ্রাকে জিজ্ঞাসা করে যে তুমি যে খুনটা করেছো তার বডিটা তুমি কোথায় ফেলেছিলে। নীলা সান্দ্রা পুলিশকে বলে, যেখানে ফেলেছি আপনাদেরকে নিয়ে গিয়ে দেখিয়ে দিচ্ছি। একটা পুলিশের গাড়িতে ওই আসামিকে তোলা হয়, আর তারপরেই কয়েকজন পুলিশ কর্মী চেপে বসে ওই গাড়িতে, সঙ্গে সঙ্গে ওই সিনিয়র অফিসারও। সিনিয়র অফিসার এবং বাকি পুলিশ কর্মীরা খুব ভালো করেই জানতো যে নীলা সান্দ্রা তাদেরকে এয়ারপোর্টের পিছনের রাস্তাতে নিয়ে যাবে। কিন্তু কিছু দূর যাওয়ার পরই একটা মোড়ের মাথা থেকে আসামি তার রাস্তাটাকে বদল করে, একটা বড় ঝোপের সামনে গাড়িটা গিয়ে দাঁড় করায় আর সমস্ত পুলিশ কর্মীকে বলে, স্যার, আমি ওকে এখানেই মেরে ফেলে দিয়েছিলাম। এই কথাটা ওই আসামির মুখ থেকে শোনা মাত্র সিনিয়র অফিসার সহ সমস্ত পুলিশ কর্মীরা চমকে ওঠে। এখানে পুলিশ ভাবে সমস্ত অপরাধ নীলা সান্দ্রা স্বীকার করেছে, কিন্তু এখানে এসে সে কেন মিথ্যা কথা বলছে। পুলিশ বডি পায় এয়ারপোর্টের পিছনের রাস্তা থেকে, আর এই ব্যক্তি বলছে তার স্ত্রীকে মারার পর সে এখানে ফেলেছে। এটা কি করে হতে পারে? পুলিশ ভাবে ওই আসামি কি তাহলে পুলিশের সঙ্গে মজা করছে। ওখানে দাঁড়িয়ে ওই আসামিকে 2 থেকে 4টে থাপ্পড় কষিয়ে দেয় সিনিয়র পুলিশ অফিসার। ওই সিনিয়র অফিসার ওকে বলে, সত্যি করে বল, তুই কোথায় বডিকে ফেলেছিস, এখানে নাকি এয়ারপোর্টের পিছনের রাস্তাতে? আসামি নীলা সান্দ্রা পুলিশকে বলে, না স্যার, বডি আমি এখানেই ফেলেছি। পুলিশ বলে, যদি বডি তুই এখানেই ফেলে থাকিস তাহলে সেই বডি গেল কোথায়? নীলা সান্দ্রা পুলিশকে উত্তর দেয়, স্যার, যখন ওকে মেরেছি তখন অন্ধকার ছিল, তবে এটা সঠিক যে আমি ঝোপের ধারেই ওকে ফেলে দিয়েছি, আমি একটু খুঁজে দেখছি। কিছুক্ষণের মধ্যেই ওই ঝোপেরই ভিতর থেকে একটা পচা গলা লাশ উদ্ধার হয়। নীলা সান্দ্রা পুলিশকে উদ্দেশ্য করে বলে, স্যার, এটাই আমার স্ত্রী। এই ব্যাপার দেখার পর পুলিশের পুরো মাথায় হাত পড়ে যায়। যে কেসের জন্য পুলিশ এসেছিল তারা ভেবেছিল কেস সলভ হয়ে গেছে, এখানে আসার পর পুরো ব্যাপার সম্পূর্ণ ঘটনা উল্টো হয়ে দাঁড়ায়। ওই আসামির কাছে সম্পূর্ণ ঘটনা শোনার পর পুলিশের ভুল ভাঙে, কিন্তু পুলিশের এই ভুল ধারণার জন্য অন্য একটা মার্ডার কেস সলভ হয়ে যায়। ওই মহিলার লাশকে ওই ঝোপের পাশ থেকে তুলে মর্গে পাঠানো হয়, আর তার সঙ্গে সঙ্গে এই গোটা কেসটাকে ওই থানার আন্ডারে হ্যান্ডওভার করা হয়। পুলিশ আবার আগের জায়গায়। যে ঘটনার জন্য তারা স্বস্তির নিঃশ্বাস ফেলেছিল, কিন্তু দুর্ভাগ্যবশত সেই ঘটনা আবার নতুন করে তদন্ত শুরু করতে হবে। প্রথমেই বলেছিলাম এই গোটা কেসে অনেক রকম টুইস্ট পাবেন। ঠিক এখান থেকেই আবার একটা নতুন কেস শুরু হয়। এয়ারপোর্টের পিছন থেকে পাওয়া মহিলা মৃতদেহটির তদন্ত যে টিম করছে, সেই টিমেরই সিনিয়র অফিসার গত কিছুদিন আগে ওই ব্যাঙ্গালোর থেকেই একটা চোরকে পাকড়াও করে। যে চোরের নাম কার্তিক। এই কার্তিকই একটা বাড়ি থেকে অনেক টাকা জুয়েলারি চুরি করেছিল, যার মূল্য ছিল প্রায় 50 লক্ষ টাকা। ধরা পড়ার পর ওই সিনিয়র অফিসারকে কার্তিক বলে সে এই সমস্ত সোনাদানা নিয়ে সে কলকাতায় চলে আসে। কলকাতায় আসার পর
কলকাতাতেই একটা ব্যক্তিকে সে এই সমস্ত চোরাই মাল বিক্রি করে দেয়। এই ঘটনা শোনার পর ওই সিনিয়র অফিসার কার্তিককে সঙ্গে নিয়ে কলকাতায় আসে এই ঘটনার তদন্তের জন্য। আর কলকাতা থেকে সমস্ত জুয়েলারি ওই অফিসার উদ্ধার করে। যখন ওই সিনিয়র অফিসার কার্তিককে নিয়ে কলকাতায় এসেছিল, তখন কলকাতা পুলিশেরও 2 জন অফিসার এই ঘটনার তদন্তের জন্য সাহায্য করেছিল। অর্থাৎ 2 জন কলকাতা পুলিশের অফিসার আর তার সঙ্গে সঙ্গে ওই সিনিয়র অফিসার, এই 3 জন মিলে এই সোনা চুরির কেসটাকে সলভ করে ফেলে। 2 জন কলকাতা পুলিশের অফিসারের মধ্যে একজন অফিসারের সঙ্গে ওই ব্যাঙ্গালোরের যে সিনিয়র অফিসার, তার বন্ডিং খুব ভালো হয়ে যায়। ব্যাঙ্গালোর ফিরে যাওয়ার পরেও ওই সিনিয়র অফিসারকে এই কলকাতা পুলিশের অফিসার মাঝে মধ্যেই ফোন করত। কলকাতা পুলিশের এই অফিসার ব্যাঙ্গালোরের ওই সিনিয়র অফিসারকে বলে যে স্যার, কার্তিককে আপনি আমাদের হাতে তুলে দিন, কারণ সে কলকাতাতেও অনেক চুরি করেছে, যাতে কার্তিককে পাওয়ার পর কলকাতা পুলিশ তাকে জিজ্ঞাসাবাদ করতে পারে। এই কথা শোনার পর ব্যাঙ্গালোর পুলিশের সিনিয়র অফিসার কলকাতা পুলিশের ওই অফিসারকে বলে যে এখন হবে না, কার্তিক ব্যাঙ্গালোরেও অনেক চুরি করেছে, তাই তার মুখ খোলানোর জন্য, তাকে জিজ্ঞাসাবাদ করার জন্য তাকে ব্যাঙ্গালোরেই রাখতে হবে। শুধুমাত্র কার্তিকের কেস নিয়েই এই ব্যাঙ্গালোর পুলিশ অফিসারের সঙ্গে কলকাতার অফিসারের মাঝে মধ্যেই ফোনে কথা হয়। হঠাৎ করেই 10 আগস্ট কলকাতা পুলিশের ওই অফিসার সেই দিন ব্যাঙ্গালোর পুলিশের ওই সিনিয়র অফিসারকে ফোন করে। ফোনটা আসার পর ব্যাঙ্গালোর পুলিশের ওই সিনিয়র অফিসার খুব বিরক্ত হয়। তিনি ভাবেন কলকাতা পুলিশ অফিসার আবার কার্তিককে ফেরত চাইবে, তাই 2 থেকে 3 বার ফোনটা বাজার পরেও ব্যাঙ্গালোর পুলিশের ওই সিনিয়র অফিসার ফোনটা তোলেননি। 4র্থবার ফোনটা আসার পর খুব বিরক্তির সাথেই ওই সিনিয়র অফিসার ফোনটাকে ধরে বলে, দেখুন আমি খুব টেনশনে আছি, গত 10 দিন আগে একটা মার্ডার হয়েছে, কিন্তু সেই কেসটা এখনো পর্যন্ত সলভ করতে পারিনি। এয়ারপোর্টের কাছ থেকে একটা মহিলার মৃতদেহ পাওয়া গেছে, সেই মৃতদেহর নাম ঠিকানা এখনো জোগাড় করতে পারিনি। আমার এই টেনশনের সময় আপনি আপাতত কার্তিকের কেসের ব্যাপারে কোনো কথা বলবেন না, আগে এই মার্ডার কেস সলভ হোক, তারপর কার্তিকের কেসের ব্যাপার নিয়ে আমি নিজেই আপনাকে ফোন করব। এই বলে ব্যাঙ্গালোরের ওই সিনিয়র অফিসার ফোনটাকে রেখে দিতে যায়। ঠিক তখনই কলকাতা পুলিশের ওই অফিসার ব্যাঙ্গালোর পুলিশকে বলে, স্যার 1 মিনিট, আপনার সঙ্গে একটু কথা আছে। এই কথাটা ব্যাঙ্গালোর পুলিশের পুলিশ অফিসার শোনার পর বলে, বলুন কি বলবেন। কলকাতা পুলিশের ওই পুলিশ অফিসার বলে ওঠে, গত 10 দিন আগে কলকাতা থেকে একটা মেয়ে মিসিং হয়েছে, যে মেয়েটি বিবাহিত। মেয়েটার নাম পূজা দে, যে একজন মডেল এবং ইভেন্ট অর্গানাইজার। এর থেকেও বড় ব্যাপার যে মেয়েটা কলকাতা থেকে ব্যাঙ্গালোরে গিয়েছে। ব্যাপারটা শোনার পর চমকে ওঠে ব্যাঙ্গালোরের ওই সিনিয়র অফিসার। তিনি জিজ্ঞাসা করেন, মিসিং রিপোর্ট লেখানো আছে? উল্টো দিক থেকে উত্তর আসে, হ্যাঁ, কিন্তু মেয়েটাকে এখনো পর্যন্ত পাওয়া যায়নি। সিনিয়র অফিসার বলেন, আপনাকে হোয়াটসঅ্যাপে একটা ছবি পাঠাচ্ছি, দেখে বলুন এই মেয়েটাই কি ওই মেয়েটা। ফোনটাকে রাখার পর ওই সিনিয়র অফিসার তার পাশে থাকা একজন জুনিয়রকে বলে যে কলকাতার অফিসারকে ওই মৃতদেহের ছবিটা পাঠাতে। ঠিক এই সময় জুনিয়র অফিসার ছবিটা পাঠাচ্ছে, আর ওই সিনিয়র অফিসার বসে ভাবছে, কি জানি মেয়েটা হয়তো কলকাতার হলেও হতে পারে। কথায় আছে জানেন তো, যখন কপাল সাথ দেয় তখন বহু কিছুই একসাথে আসে। ঠিক এই সময় যে জুনিয়র অফিসার তার ফোনেতে হোয়াটসঅ্যাপ গ্রুপ খুলেছিল ঘড়ি এবং জিন্সের জন্য, সেই অফিসারের ওই ফোনেতেই একটা ফোন কল আসে। উল্টো দিক থেকে ওই ব্যক্তি ফোন করে বলে, যে ঘড়িটা আপনি হোয়াটসঅ্যাপে জানতে চেয়েছিলেন যে ঘড়িটা কার, সেই ঘড়িটা আমি কিনেছিলাম, আমি দিল্লিতে থাকি, আর এই ঘড়িটা আমি আমার গার্লফ্রেন্ডকে গিফট করেছি। কথাটা শোনার পরেই ওই জুনিয়র অফিসার যত তাড়াতাড়ি সম্ভব তার সিনিয়র অফিসারকে জানায়। জুনিয়র অফিসারের কাছে ব্যাপার শোনার পরই সিনিয়র অফিসার জুনিয়রকে বলে যে ওই ব্যক্তিকে আবার দ্বিতীয়বার ফোনটা করার জন্য। ফোন ধরার পর ওই ব্যক্তি পুলিশকে বলে যে গত জুন মাসে সে এই ঘড়িটা কিনেছে আর তার গার্লফ্রেন্ডকে গিফট করেছে। সিনিয়র অফিসার উল্টো দিকে থাকা ফোনের ব্যক্তিকে জিজ্ঞাসা করে, তোমার গার্লফ্রেন্ডের নাম কি? উল্টো দিক থেকে উত্তর আসে, পূজা দে। নামটা ওই ব্যক্তির কাছে শোনা মাত্র সঙ্গে সঙ্গে চমকে চেয়ার থেকে উঠে পড়ে ওই সিনিয়র অফিসার, কারণ কলকাতার ওই অফিসারও একই নাম বলেছিল। সেও বলেছিল যে মেয়েটি কলকাতা থেকে নিখোঁজ হয়েছে, সেই মেয়েটির নাম পূজা দে। এই ব্যক্তি
আর কলকাতার অফিসারের কথা একই রকম ভাবে মিলে যায়। কিন্তু এখানে একটা কনফিউশনে পড়ে যায় এই সিনিয়র অফিসার। কলকাতা পুলিশ অফিসার বলেছিল মেয়েটি বিবাহিত, আর এই লোকটি বলছে ওই মেয়েটি তার গার্লফ্রেন্ড। তাহলে কি পূজা দে দুটো আলাদা আলাদা ব্যক্তি? ব্যাঙ্গালোর পুলিশ অফিসার ওই ফোনে থাকা ব্যক্তিকে বলে, আমি তোমাকে একটা ছবি পাঠাচ্ছি, সেই ছবিটা তুমি দেখে বলো এই মেয়েটাই কি গার্লফ্রেন্ড যাকে তুমি ঘড়ি গিফট করেছো। ফোনটা রাখার পর ছবিটা পাঠানো হয় ওই ছেলেটিকে। কিছুক্ষণ অপেক্ষা করার পর পুরো ঘটনা সামনে আসে। প্রথম কলকাতা পুলিশ অফিসারের কাছ থেকে একটা মেসেজ আসে। তিনি বলেন, হ্যাঁ এটাই সেই মেয়েটা, যে মেয়েটার মিসিং রিপোর্ট এখন কলকাতা পুলিশের কাছে রয়েছে। কিছুক্ষণের মধ্যেই দিল্লি থেকে ওই ছেলেটির ফোন আসে। ওই ছেলেটি ফোন করে ওই সিনিয়র অফিসারকে বলে, হ্যাঁ স্যার এটাই আমার গার্লফ্রেন্ড, এরই নাম পূজা দে, যাকে আমি ঘড়িটা দিয়েছিলাম। এখানে ব্যাঙ্গালোর পুলিশ অফিসারের আবার একটা কনফিউশন তৈরি হয়। তিনি সঙ্গে সঙ্গে কলকাতার ওই পুলিশ অফিসারকে ফোন করেন। ফোন করে জিজ্ঞাসা করেন, তাহলে কি পূজার স্বামী থাকার সত্ত্বেও বয়ফ্রেন্ড আছে? অপর দিক থেকে উত্তর আসে, সেটা আমি জানি না, কিন্তু আমি শুধু এটাই জানি পূজার হাজবেন্ডের নাম সৌরদীপ। গত 7 বছর আগে তাদের বিয়ে হয়েছে। বিয়ের পর থেকে তাদের সম্পর্ক একদমই ভালো নয়। গত 29শে জুলাই পূজা কলকাতা থেকে ব্যাঙ্গালোরে যায়। কলকাতা পুলিশের ওই অফিসার আরও বলে যে গত 7 বছর থেকেই তাদের ভীষণ রকম ঝামেলা চলছে। এমনও হতে পারে যে এই খুনটা সৌরদীপই করেছে। এই কথাগুলো শোনার পর ব্যাঙ্গালোরের ওই সিনিয়র অফিসার কলকাতার অফিসারকে বলেন, আপনি একটু সৌরদীপের দিকে নজর রাখুন, আমি যত তাড়াতাড়ি সম্ভব ব্যাঙ্গালোর থেকে একটা টিম পাঠাচ্ছি কলকাতায়। ফোনটা রাখার পর ব্যাঙ্গালোরের সিনিয়র অফিসার আবার পূজার বয়ফ্রেন্ডকে ফোন করে। ফোন করে জিজ্ঞাসা করা হয়, পূজা কি সত্যিই তোমার গার্লফ্রেন্ড? তোমার নাম কি? উল্টো দিক থেকে উত্তর আসে, আমার নাম আলী, আর পূজা আমার অনেক দিনের গার্লফ্রেন্ড। সিনিয়র অফিসার জিজ্ঞাসা করে, তুমি কি জানো পূজা বিবাহিত? উল্টো দিক থেকে উত্তর দেয়, হ্যাঁ জানি, কিন্তু ওদের মধ্যে সম্পর্ক একদমই ভালো নয়। আলী আরও বলে যে ওদের দুজনের মধ্যে ডিভোর্স হলে তবেই আমরা বিয়ে করব, আমাদের মধ্যে সেই কথাই হয়েছে। এই কথাগুলো আলীর মুখ থেকে শোনার পর ওই সিনিয়র অফিসারের আলীর উপরেও সন্দেহ হয়। মনে হয় হয়তো সৌরদীপ এবং আলী দুইজন একসাথেই হয়তো পূজাকে মার্ডার করেছে। কলকাতা পুলিশের সাথে যোগাযোগ করার পরে পূজার মা বাবাকে খবরটা দেওয়া হয়। পূজার মা এবং বাবাকে ব্যাঙ্গালোরে ডাকা হয়। ব্যাঙ্গালোরে মর্গে নিয়ে যাওয়ার পর তার মা এবং বাবা লাশটাকে দেখে চিহ্নিত করে যে এটাই তাদের মেয়ে পূজা দে। চিহ্নিত করার পর এটা পরিষ্কার হয়ে যায় যে লাশের পরিচয় তারা খুঁজছিল তার পরিচয়, নাম এবং ঠিকানা অবশেষে পাওয়া গেল। কিন্তু এটা তো শুধু অর্ধেক কাজ হয়েছে। তাহলে পূজাকে খুনটা করলো কে? পুলিশের কাছে 2 জন সাসপেক্টেড। এক হচ্ছে পূজার বয়ফ্রেন্ড আলী এবং 2 নম্বর হচ্ছে পূজার স্বামী সৌরদীপ। সন্দেহ পুলিশের রয়েছে ঠিকই, কিন্তু কোনো প্রমাণ তাদের বিরুদ্ধে নেই। ঠিক এখানেই পুলিশ একটা বুদ্ধি বের করে। যেহেতু পূজার নাম এবং ঠিকানাটা পাওয়া গিয়েছে, তাই তার সাথে সাথে পূজার ফোন নাম্বারটাও এখন পুলিশেরই কাছে। পূজার ফোন নাম্বারটা দিয়ে গত 1 মাসের কল ডিটেল বের করে কর্ণাটক পুলিশ। কল ডিটেল বের করার পর এমন কোনো জিনিস পাওয়া যায়নি যে যাতে করে আলী এবং সৌরদীপের উপর সন্দেহ যায়। কিন্তু এমন কিছু জিনিস পুলিশের সামনে আসে যেটা পুলিশ কখনো ভাবতেই পারেনি। জানা যায় ব্যাঙ্গালোরে পূজা আসার পর সেখানে সাহারা বলে একটা হোটেলে সে চেক ইন করে। 29শে জুলাই সে ওই হোটেলে পৌঁছায়, আর ওই হোটেলে আসার সময় সে ওলা ট্যাক্সি ব্যবহার করে। 31শে জুলাই সকাল 5:30টার সময় সে হোটেল ছেড়ে কলকাতায় ফেরার কথা। 30 তারিখে তার ব্যাঙ্গালোরে একটা প্রোগ্রাম ছিল। সেই রাত্রেও প্রোগ্রাম শেষ হওয়ার পর সে ওলা ট্যাক্সি বুক করে, আর ওলা ট্যাক্সি করেই সে হোটেলে সেই রাতে ফেরে। যে 2 দিন ব্যাঙ্গালোরে পূজা ছিল, সেই 2 দিনই সে ওলা ট্যাক্সি করেই নিজের সমস্ত কাজ মেটায়। ওলা অ্যাপের হিস্ট্রি চেক করে পুলিশ বুঝতে পারে যে ব্যাঙ্গালোরে থাকার সময় সে বারবার ওলা ট্যাক্সিকেই ব্যবহার করে। কিন্তু 31শে জুলাই সকাল 5:30টাতে সে এয়ারপোর্টে ফেরার সময় কোনো রকম কোনো ওলা ক্যাব সে বুক করেনি। তাহলে এখন প্রশ্ন, পূজা হোটেল থেকে এয়ারপোর্টের পিছনের রাস্তায় গেল কি করে? এই ব্যাপার বোঝার পরেই পুলিশের একটা টিম ওই সাহারা হোটেলে যায়। সেখানে গিয়ে সেখানকার কর্মচারীদেরকে জিজ্ঞাসাবাদ করে। ওই হোটেল কর্মচারী পুলিশের টিমকে জানায় 30 তারিখে প্রোগ্রাম শেষ হওয়ার পর যে ওলা ট্যাক্সি করে ম্যাডাম হোটেলে এসেছিল, পরের দিন সকালে অর্থাৎ
31 তারিখে সকাল 5:30টার সময় সেই ওলা ক্যাব ড্রাইভারই ম্যাডামকে হোটেল থেকে পিক আপ করে এয়ারপোর্টে নিয়ে যায়। এই কথা শোনা মাত্র পুলিশের টিম হোটেলের সিসিটিভি ফুটেজগুলোকে খতিয়ে দেখা শুরু করে। ফুটেজ দেখার পর ওই ওলা ট্যাক্সির নাম্বার প্লেটটা বের করা হয়। দেখা যায় একদম সত্যি বলেছে ওই হোটেল কর্মী। আগের দিন রাত্রে প্রোগ্রাম শেষ হওয়ার পর যে ওলা ট্যাক্সি তাকে হোটেলে নামিয়ে দিয়ে গেছে, পরের দিন সকালেও সেই ট্যাক্সি ড্রাইভারই পূজাকে সেখান থেকে পিক আপ করে। দেখবেন আমরা যদি কোথাও গাড়ি করে ঘুরতে যাই, সেই ড্রাইভারের আচার আচরণ যদি আমাদের ভালো লাগে, তাহলে তার কাছ থেকে আমরা তার ফোন নাম্বারটাকে চেয়ে নিই। কারণ পরের বার যদি আমরা কোথাও ঘুরতে যাই, তার গাড়িতেই যেন যেতে পারি। এক্ষেত্রেও কেসটা সেম একই রকম হয়। 30 তারিখে রাত্রে পূজাকে যে ড্রাইভার হোটেলে নামাতে এসেছিল, পূজা সেই ড্রাইভারকে বলে যে পরের দিন সকালে সে এয়ারপোর্ট যাবে। ওই ড্রাইভার পূজাকে বলে কোনো বুকিং করার দরকার নেই ম্যাডাম, আমি ঠিক সকাল 5:30টার সময় পৌঁছে যাব। সিসিটিভির ফুটেজ দেখে নাম্বারটা বের করা হয়। রেজিস্ট্রেশন থেকে ওই ড্রাইভারের নাম এবং ঠিকানা বের করা হয়। জানা যায় ওই ড্রাইভারের নাম নাগেশ। ঠিকানা পাওয়ার পর পুলিশের একটা টিম নাগেশের বাড়িতে পৌঁছায়। টিম গিয়ে দেখে নাগেশ তখন ঘুমাচ্ছিল। সঙ্গে সঙ্গে তাকে ঘুম থেকে তুলে বগল দাবা করে থানায় নিয়ে আসা হয়। থানায় আসার পর শুরু হয় কঠিন জিজ্ঞাসাবাদ। 5 ঘন্টা কঠিন জিজ্ঞাসাবাদের পর পুলিশকে নাগেশ প্রথমে কিছুই বলতে চায়নি। ঠিক তারপরেই পুলিশের 2-4 ডান্ডা করতেই হুড় হুড় করে সমস্ত ঘটনা সামনে আসে। নাগেশ পুলিশকে বলে পূজা তার গাড়িতে মোট 2 বার চেপেছিল। এদিকে নাগেশের ভাই একটা অন্য গাড়ি কেনে ভাড়া খাটানোর জন্য। যে গাড়িটা কেনে ইএমআইতে। ইএমআই পরিশোধ করার মতো নাগেশ এবং নাগেশের ভাইয়ের কাছে কোনো টাকা ছিল না। নাগেশের মনে হয় কি আর করবে, ইএমআই না দিতে পারলে ফাইন্যান্স কোম্পানি গাড়িটাকে টেনে নিয়ে চলে যাবে। নাগেশ যখন পূজাকে 2 বার গাড়িতে নিয়ে যাওয়া নিয়ে আসা করে, সে তখনই বুঝতে পারে পূজার কাছে যথেষ্ট পরিমাণে জুয়েলারি এবং ক্যাশ থাকতে পারে। তখনই তার মনে হয় সে ছিনতাই করবে। 30শে জুলাই পূজাকে হোটেলে নামানোর পর নাগেশ পূজাকে বলে কালকে সকালে বুকিং করার দরকার নেই, ঠিক 5:30টার সময় আমি এই হোটেলে পৌঁছে যাব। পূজারও মনে হয় ভাড়াটা কিছুটা সস্তা হবে, কিছু টাকা তার বেঁচে যাবে। তাই নাগেশের কথাতে সে না করতে পারেনি। সকাল 5:30টার সময় ওই হোটেলে নাগেশ আসার পরে পূজা কোনো বুকিং ছাড়াই তার গাড়িতে উঠে পড়ে। গাড়িটা এয়ারপোর্টের পিছনের রাস্তা দিয়ে যাওয়ার সময় পূজা গাড়িতেই একটু ঘুমিয়ে পড়েছিল। মকা দেখার পরই শুনশান রাস্তা দেখে নাগেশ গাড়িটাকে থামায়। আর গাড়িটা থামানোর পর গাড়ির ভিতর থেকে চাকা খোলার রেঞ্জটাকে বের করে। ততক্ষণে পূজা ঘুম থেকে উঠে পড়েছে। নাগেশ পূজাকে বলে তোর কাছে যা আছে সমস্ত কিছু দিয়ে দে। পূজা নাগেশকে বলে এইভাবে ভয় দেখালে আমি কিন্তু চিৎকার করব, লোক জড়ো করব। এই কথা পূজার মুখ থেকে শোনার পরই নাগেশ ওই চাকা খোলার রেঞ্জটাকে দিয়ে পূজার মাথায় বারবার আঘাত করে। কোনো রকম গাড়ির গেটটা খুলে পূজার রাস্তাতেই ছুটতে থাকে। পূজা ছুটছে দেখে নাগেশও তার পিছু পিছু ছুটতে থাকে। পকেট থেকে একটা ছুরি বের করে 4 থেকে 5 বার পূজার বডির ওপরে নাগেশ ট্র্যাপ করে। এই আঘাত করার পরই পূজার রাস্তার ধারে পড়ে যায়। আর সেখানেই পড়েছিল একটা বড় পাথর। ওই পাথরটাকে 2 হাতে তুলে নাগেশ পূজার মাথাটাকে থেঁতলে দেয়। মৃত্যু হয়েছে কনফার্ম হওয়ার পর নাগেশ পূজার কাছে থাকা সমস্ত জুয়েলারি এবং টাকা পয়সা লুট করে, শুধুমাত্র ঘড়িটা বাদে। এই সমস্ত করার পর সে গাড়িটাকে ওখানে ইউটার্ন করে নিজের বাড়ি চলে যায়, যেন কিছুই হয়নি। 8 থেকে 10 দিন পেরিয়ে যায়। নাগেশের মনে হয় সে কখনো ধরাই পড়বে না। এই পুরো ঘটনা হওয়ার পর নাগেশ এখন জেলে। পুলিশের মনে হয় তারা এই ঘটনা সম্পর্কে কত কিছুই না ভেবেছে। কিন্তু সব থেকে বড় ব্যাপার, এই কেসের তদন্ত করতে গিয়ে আর একটা অন্য কেস খুলে যায়। এই ঘটনাগুলো রিসার্চ করার পর আপনাদেরকে বলার একটাই কারণ, সাবধানতা এবং সতর্কতা অবলম্বন করুন সকলেই। সকলে খারাপ নয় ঠিকই, কিন্তু সকলের সাথেই খারাপটাও মিশে আছে, যেটা আপনি দেখলে ধরতে পারবেন না। আজকের সমস্ত ঘটনা শোনার পর আপনার কেমন লাগলো তা অবশ্যই আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না। অবশেষে আজকের ঘটনা এই পর্যন্তই। সকলে সতর্কে থাকুন, সাবধানে থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।